হ্যালো বন্ধুরা, তো রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও, যদিও ভিডিওটা আসতে একটু দেরি হলো। তো ভিডিওটাতে বেশ কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটু মার্কেটের যেটা ওভারঅল মার্কেটের ট্রেন্ড সেটা একটু বুঝে নেব। তো তারপরে বেশ কয়েকটা দুটো বা তিনটে স্টক নিয়ে কথা বলবো। তাদের মধ্যে একটা স্টকে আমি আগেও মাল উঠিয়েছিলাম এবং আবার কিনলাম, যেটা কালকে কিনলাম, সেটা আমরা প্রমাণসহ দেখাবো, যেভাবে আমি দেখাই প্রত্যেকটা ভিডিওতে। তো প্রথমে মার্কেটটা একটু বুঝে নিই। মার্কেট যদি আমরা দেখি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, নিফটি আজকে পুরোপুরি নিউট্রাল এবং ব্যাঙ্ক নিফটি হচ্ছে একটু উইক ছিল, -0.21 মতো। তো আজকে ছিল এক্সপায়ারি দুটোরই, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি, যেহেতু কালকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ছুটি। কালকে যেটা নিফটির এক্সপায়ারি হওয়া কথা সেটা কিন্তু আজকে হয়ে গেছে, এবং ব্যাঙ্ক নিফটির নর্মালি এখন যেটা হয় বুধবার, তো সেটা আজকে নর্মালি ব্যাঙ্ক নিফটির হয়েছে। তবে নিফটির কালকে যেটা হওয়া ছিল আজকে হয়েছে, যেহেতু কালকে ছুটি, সেটা আমরা সবাই জানি। তো এখন এই এই নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারির দিনে এখানে কিন্তু নিফটি যেভাবে চাল দিয়েছে, আমরা যদি ওয়ান ডে জাস্ট চার্ট দেখি, তাহলে কিন্তু একেবারে কিছুই না, জাস্ট একটা রেঞ্জের মধ্যে। এখানে হয়তো ওই 24,200 মতো হবে, ঠিক আছে, একদম টপে দেখি 24,200 এরকম একটা জায়গায়, এবং এখানে হচ্ছে 24,124 বা 25। আমরা যদি একটু নিচে আসি, সেটা 100তে একবার হয়তো টাচ করেছিল, বাট একটাই ক্যান্ডেল সেখানে 100তে টাচ করেছিল। তো মোটামুটি এরকম একটা রেঞ্জের মধ্যে গিয়েছে, এবং আজকে যদি অপশানের মোটামুটি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দেখা যায়, তাহলে কিন্তু এই ধরনের একটা রেঞ্জের মধ্যে ছিল পুট আর কলের অর্ডারস, যেটা আমরা দেখি অপশান চেন থেকে। তো যদিও আমাদের অপশান চেন আমাদের অফকোর্স বিষয় নয়, তো সেখান থেকে কিন্তু বোঝা যায় যে মার্কেট কেন আজকে সাইডওয়েজ ছিল বা একটা রেঞ্জ বাউন্ড ছিল, ঠিক আছে। আর নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই। নিফটির ক্ষেত্রে এটা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে কোনো মুভমেন্ট নেই। এখানেও কিন্তু সে ধরনের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল, যেটা অপশান চার্ট থেকে ক্লিয়ার ছিল আজকে। যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে এই ধরনের যে মুভমেন্ট, এটা কিন্তু আমার যেটা মনে হয় পিওরলি এক্সপায়ারি ডের জন্য, ঠিক আছে। যদি এক্সপায়ারি ডে না হতো, আজকে হয়তো আমার ধারণা যেটা, সেটা হচ্ছে আজকে হয়তো পজিটিভ হলেও হতে পারতো। তার কারণ হচ্ছে এখন মার্কেটে কোনো কিছুই নেগেটিভ চলছে না। আমি যেহেতু ওয়ার্ল্ডের মার্কেট দেখে নিই, তো ডাও যদি আমি দেখি, তাহলে 0.68% আপ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিলোড করে নিই। ওকে, 0.61% আপ। তো এরকম একটা জায়গায় ওপেনিং হয়েছে, একটু আধটু মোটামুটি উইকনেস দেখিয়ে তারপরে এই যে রকেট দিয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে উইকনেস আছে, কোন অ্যাঙ্গেল থেকে মার্কেটের নেগেটিভ আছে, সেটা বোঝা অসম্ভব। ওকে, যেটা আমি কালকের ভিডিওতে ডিসকাস করেছিলাম, কালকেও কিন্তু কোনো নেগেটিভ ছিল না। এখন ন্যাসড্যাক এখানে ওপেনিং করে বেশ খানিকটা উইক ছিল, কিন্তু তারপরে সেটা সামলে নিয়ে আবার এরকম একটা জায়গায় চলে আসছে। মোটামুটি সেভাবে উইকনেস বলে মার্কেটে কিন্তু কিছু দেখা যাচ্ছে না যে হ্যাঁ কোথাও কিছু নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি নিক্কি দেখি, এখনকার একদম বেস্ট প্লেয়ার যাকে বলা হয়, সেটা হচ্ছে 0.58% আপ, হুইচ ইজ গুড। ওকে, সেরকম কিছুই নেই চার্টে, মোটামুটি একরকমই। তো এবার এখানে আমাদের নিফটি ব্যাঙ্কে যদি আসি, আমরা একটু সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে নেব। একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, সেটা হচ্ছে আজকে নিচেই ওপেনিং হয়েছিল এবং নিচেই এটাকে টেনে কিন্তু ধরে রেখে দিয়েছে, ঠিক আছে। এখানে একেবারেই উঠতে দেয়নি। এটা কেবলমাত্র আমার এখন মনে হচ্ছে সেটা হচ্ছে এক্সপায়ারির জন্য, ঠিক আছে। তো এখন অবশ্যই নিফটি ব্যাঙ্ক এটা উইক। আমি যদি নিফটি 50 দেখি, সেটা একদম একই ধরনের কিছু একটা জিনিস দেখতে পাবো এখানে। ওকে, তো এই ধরনের নিচে ওপেনিং এবং নিচেই থেকে গিয়েছে, ঠিক আছে। তো একে মোটামুটি এই চার্টের সাপেক্ষে আমরা কিন্তু ধরবো যে এটা নেগেটিভ, ঠিক আছে। তার কারণ এরকম একটা জায়গায় পিভট, এরকম একটা জায়গায় 200 ডেজ ইএমএ, এগুলো সব কিছুর নিচে এসে এখানে জাস্ট স্থির হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ব্রেক করে আসতে পারে, উইক, অফকোর্স উইক, কিন্তু মার্কেট যেহেতু, ওয়ার্ল্ডের মার্কেট যেহেতু পজিটিভ, এবং যদি পজিটিভ থাকে এবং এই যে কালকে ছুটি আছে আমাদের এখানে, বা আবার উইকেন্ড আসছে, এরকম সময় যদি এই সময়গুলোতে সমস্যা হয়, এরকম সময়গুলোতে সমস্যা না হয়, মোটামুটি যদি বাজার ওয়ার্ল্ড মার্কেট ঠিক থাকে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় আবার ওপরে উঠে চলে আসবে। এর ওপরে এসে হয়তো ক্লোজিং দেবে, যদি কিছু সমস্যা বা অঘটন না ঘটে। আমি ইসরায়েল ইরান দেখেছিলাম। তো ইসরায়েল ইরান যখন আমি দিয়ে সার্চ করলাম এবং মোটামুটি নিউজে ক্লিক করলাম, দেখাচ্ছে যে ওয়ান ডে অ্যাগো, এর উপরে সে ধরনের কোনো ডেভেলপমেন্ট হয়নি যেটা হয়তো নিউজ হিসেবে আসতে পারতো, ঠিক আছে। তো সেটা মোটামুটি একদম ঠান্ডা হয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টেকনিক্যাল অনুযায়ী নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই, যেটা আমরা দেখলাম এখনই, দুটোই মোটামুটি উইক জায়গায় আছে, বাট টেকনিক্যালি, ঠিক আছে। এবং এটাও দেখা উচিত যে এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, এগুলো একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেলে আছে, ঠিক আছে। সেই সাপোর্ট লেভেলটা কিন্তু ব্রেক করে এখনও পর্যন্ত দেয়নি। এই ধরনের লোগুলো যেগুলোতে সাপোর্ট পেয়েছিল, এখানে কিন্তু 3বার অলরেডি সাপোর্ট নিয়ে নিল, এবং পুরো দেখতে পাচ্ছেন যে তার সঙ্গে মিলে আছে চার্ট। সেম নিফটি 50 যদি আমি দেখি,
বরং এটা অনেকটা স্ট্রেংথ দেখাচ্ছে, মানে মোটামুটি ওপরেই আছে। এর সাপোর্ট মোটামুটি এই ধরনের জায়গায় ব্যাক করে, মানে 24,000 যেটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, এর নিচে না আসা পর্যন্ত মার্কেটে খুব গন্ডগোল হওয়া উচিত না। এবার এইটুকু যে টেকনিক্যাল নেগেটিভ আছে এটা হয়তো জাস্ট কভার করে দিতেই পারে যে কোনো মুহূর্তে, যেহেতু মার্কেট পজিটিভ আছে। এখন বাকি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কয়েকটা স্টক। তার মধ্যে ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, ইউনিকম আমরা জানি যে আইপিও এসেছিল। ওকে, আমি বলেছিলাম যে এখানে একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসতে পারে, কিন্তু যেদিন আমরা দেখলাম ওপেনিংয়ের সময় মোটামুটি এটা মানে যেহেতু আইপিও লিস্টিং ছিল 10টায় ওপেনিং হওয়ার কথা, আমরা তার আগে দেখলাম যে অলরেডি এর প্রাইস হয়ে গেছে 235, যেটা আমরা তার আগের দিন ভিডিওতে আলোচনা করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে ভালো রকমের একটা অপরচুনিটি আসতে পারে সুইং ট্রেডিংয়ের। সেখানে আমরা দেখেছিলাম যে গ্রে মার্কেট প্রিমিয়াম মাত্র 65 টাকা দেখাচ্ছিল, যেটা ওই ট্রান্সলেট করলে হয় 60% মতো। এখন সেই 60%-এর জায়গায় ইউনিকম খুলেছে 120% আপ ওপরে, হ্যাঁ, মানে ইস্যু প্রাইসের থেকে, যেটা খুব আমাদের জন্য মানে হার্ট ব্রেকিং ছিল। বাট কিছু করার নেই, মার্কেটে যদি কোনো সুযোগই না দেয়, যদি ওপেনিংয়ে একেবারে ওপরে খোলে, তাহলে আমাদের আর কিছু করার থাকে না। তো সেই জন্য আমরা আর এতে কিছু নিই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো শখ নেই, মানে আমি এটাতে এই মুহূর্তে এখন ইন্টারেস্টেড নয় আর কি। এত ওপরে খুললো যেটা থেকে আমি একটু মানে হার্ট হয়েছি এবং মোটামুটি এর দিকে খুব একটা আমি কনসেন্ট্রেট করছি না। এবং তারপরে দেখলাম যে অলরেডি ওইরকম একটা জায়গায় ওপেনিংয়ের জন্য আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে এত ওপরে, মানে টেলিগ্রাম গেলে সেটা দেখা যাবে, এত ওপরে ওপেনিং হচ্ছে, আই এম নট ইন্টারেস্টেড, সিম্পলি ডাইরেক্টলি আমি কিন্তু টেলিগ্রামে সেটা বলেছিলাম। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু থামছে না, মোটামুটি নেগেটিভ হয়েছে, আজকেই 6.5% 7% নেগেটিভ। ওকে, তো এটা একটা স্টক যেটা আমার বলার ছিল। আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট স্টক সেটা হচ্ছে এই স্টকটা। ওকে, তো এই স্টকটার আমি একটা এগেন টেলিগ্রামে পোস্ট করেছিলাম যে স্টকটা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে। কীভাবে ভালো রেজাল্ট বা স্টকটার ফান্ডামেন্টাল কেমন সেটা একটু দেখে নেব। আর এখানে এটাও দেখিয়েছিলাম যে এখানে আমার একটা স্টক কেনা ছিল, ওই যে একটা এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি, যেটা আমি কালকের ভিডিওতে ডিসকাস করেছি। তো কালকে এটাতে ছিল 10% আপার সার্কিট, যদিও কালকে ওভারঅল মার্কেট খারাপ ছিল, এই নীল স্টকটাতে ছিল 10% আপার সার্কিট। নীল স্টকটা কী, সেটা ওই ব্যাটারি রিলেটেড যেসব মানে ম্যানুফ্যাকচার পিওর লেড অ্যান্ড লেড অ্যালয়েস। ওকে, তো এই ধরনের কোম্পানির সঙ্গে যুক্ত কিছু ফ্যাক্টরি ছবি দেখা যাচ্ছে। তবে আমরা যেটাতে দেখবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। এর ফাইন্যান্সিয়ালটা একটু দেখে নিই। তো ফাইন্যান্সিয়াল দেখলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর স্টক পিটা হচ্ছে ওই 19.2 মতো, ঠিক আছে, মোটামুটি 20 মতো। আর এটা ইম্পর্টেন্ট নয়, যেখানে আমরা ইম্পর্টেন্ট দেখবো সেটা হচ্ছে এখানে হ্যাজ রিটার্ন অন ইকুইটি, লেস রিটার্ন অন ইকুইটি, সেটা ঠিক আছে, লেস ইকুইটি সেটা আমরা জানি এবং এখান থেকে সেটা দেখা যাচ্ছিল রিটার্ন অন ইকুইটিটা। তবে এই দুটো জিনিস যথেষ্ট পজিটিভ, সেটা হচ্ছে রিডিউস ডেট আর ডেট ফ্রি, অলমোস্ট ডেট ফ্রি। ওকে, আর 20% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্স, 20% CAGR অলওয়েজ গুড। যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই স্টকটার ব্যাপারে সেটা আমি দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে জাস্ট পিটার দিকে লক্ষ্য করুন, 20 পি, যেটা হয়তো মনে হচ্ছিলো হ্যাঁ ঠিকই আছে, কিন্তু সেই 20 পিটা এর যে মানে পিয়ার গ্রুপ যারা মানে মোটামুটি একই রকম গ্রুপের কোম্পানি, যেমন হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার, গ্র্যাভিটা ইন্ডিয়া, সিলেক বায়োমেটাল, ওকে, রামরতন ওয়্যার, স্পন্ডি অক্সাইডস, আমরা দেখতে পাচ্ছি যে এর পিটা সব থেকে কিন্তু কম, 20-র নিচে। বাকিদের মিনিমাম এখানে চলে এসছে 30 মতো, 80, 52, এগুলো তো আছেই, 33, 34, 36, ঠিক আছে। এর পিটা সব থেকে কম এবং সেই দিক থেকে কিন্তু একটা ভীষণ রকমের সস্তা স্টক। ওকে, যেটা আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার যে কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, কারণ আমরা সবসময় কিন্তু গ্রোথ ইনভেস্টার হতে পছন্দ করি এবং গ্রোথ জিনিসটাকে আমরা বাহবা দিতে চাই, এবং কোনো কোম্পানির যদি গ্রোথ থাকে সেটাকে আমরা মানে তার স্টককে একটু বেশি প্রাইস হলেও কিনে নিতে দ্বিধাবোধ করি না। এখন যেটার হয়তো 29 পি দেখাচ্ছিল বা ভালো রকম ROC এখানে দেখাচ্ছে, তার কিন্তু এই প্রফিট গ্রোথটা কেবলমাত্র 19.70%, 19.70, যেটা নীলের ক্ষেত্রে কিন্তু 75। সুতরাং আমি প্রফিট গ্রোথটা এখানে ভালো পেয়ে যাচ্ছি, 75, নট ব্যাড, আর পিটা একটু কম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেই দিক থেকে স্টকটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ স্টক। এবার একটু রেজাল্টের দিকে চলে আসি, যেটা আমি পোস্টও করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো এখানে দেখতে পাচ্ছি এবারে যেটা নেট প্রফিট, ওকে, সেটা হচ্ছে 8.96, ওকে, এবং যদি আর্নিং পার শেয়ার দেখি সেটা দাঁড়িয়ে যাচ্ছে 29.85, ওকে। তো এই 8.96 নাম্বারটা ঠিক কেমন, আমরা যদি আগের কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে সেটা ছিল কেবলমাত্র 6.34, 8.96, এটা কিন্তু কাছাকাছি 50%। তো 50% প্রফিট গ্রোথ, অলমোস্ট 50% আই উড সে, তো কোয়ার্টার অন কোয়ার্টার, হুইচ ইজ ভেরি ভেরি বিগ। ওকে, এবং এটাও দেখতে চাই যে এই যে নেট প্রফিট যেটা, এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট
সিন্স লাস্ট জুন 2021, মানে লাস্ট 3 বছরে এটা কিন্তু এদের সেকেন্ড হাইয়েস্ট প্রফিট। একদম হাইয়েস্ট যেটা সেটা কোথায় ছিল, সেটা হচ্ছে জাস্ট ডিসেম্বর 2023, ওখানে ছিল 11.92। আদারওয়াইজ এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। সুতরাং প্রফিটের দিক থেকে কিন্তু স্টকটা এই মুহূর্তে পিছিয়ে নেই এবং আমি বলবো যথেষ্ট ভালো জায়গায় আছে। তো সেই দিক থেকে নীল একটা ভালো কোম্পানি আমার মতে। এবং এই একটা স্টক নেওয়ার কারণ আমি কালকের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আমি যখন কোনো স্টককে ট্র্যাক করতে চাই তখন আমি একটা স্টক কিনে রেখে দিই, যেটা আমার মতে হট স্টক কিন্তু আমি সেই মুহূর্তে হয়তো নিচ্ছি না বা এরকম কিছু, সেই জন্য আমি একটা স্টক কিনে রেখে দিয়েছিলাম। তো কালকে এখানে দেখতে পাচ্ছি একদম আপার সার্কিট ছিল, তারপরে আজকেও যথেষ্ট ওপরে গেছিলো, তবে তারপরে কিন্তু উইকনেস, মানে ওভারঅল মার্কেটে উইকনেসের জন্য এটা নিচে চলে আসে এবং এখানে এসে আবার মোটামুটি স্টেবল। এরপরে দেখা যাক এই স্টকে কী হয়। তো এই স্টকে হয়তো ভালো রকমের মুভমেন্ট আসতে পারে। আচ্ছা, তো আমি আরেকটা যেটা স্টক, যেটা মানে মেন আমি আগে আমার কাছে ছিল কিন্তু আবার আমি মানে কিনেছি, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমরা একটু চার্ট প্রথমে দেখে নেব এবং তারপরে গিয়ে আমি অবশ্যই দেখাবো যে কী ব্যাপার। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখিয়ে দিই ব্যাপারটা প্রথমে, যে কবে আমি কিনেছি। ঠিক আছে, আমার আগে কেনা ছিল যেটা হচ্ছে 12ই জুলাই। ঠিক আছে, তার 1 মাস পর আজকে মানে কাল যেটা আমি কিনেছি 13ই আগস্ট। ওকে, 106, 14, টোটাল 120 কোয়ান্টিটির মতো। তো আর আগে এই কোয়ান্টিটিগুলো ছিল যেগুলো একটা সামান্য পজিটিভ আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি কালকে আবার একটা অ্যাড করেছি, সেটা হচ্ছে দেখানোর ছিল, যেটা হচ্ছে 13ই আগস্ট আমি আবার করেছি। এখানে দেখাচ্ছে যে একদিন আগের, সেটাতে কিছুটা লস চলছে এবং এটা আমার ভুল করে একটা জায়গায় মানে প্রাইসটা ভুল করে দেওয়া হয়েছে অর্ডার দেওয়ার সময়, আর একটু কম প্রাইসে সেটা আমার দেওয়া ছিল, কিন্তু তাড়াহুড়োতে এটা ভুল একটু অর্ডার লেগেছে। ঠিক আছে, এনিওয়ে নো প্রবলেম, একটু ওপরে কেনা থাকলে কোনো সমস্যা নয় যদি ভালো স্টক হয়। তো এবার দেখছি যে কালকে আমি যদি আজকের জাস্ট একদিনের চার্টে আসি, তো স্টকটা আমি কিনেছিলাম কালকের চার্টটা কিন্তু এইরকম ছিল। আজকে কিন্তু হঠাৎ করে 3-4%, 4%-এরও বেশি জাম্প দিয়ে এটা উঠেছিল, যদিও পরে মার্কেটের সঙ্গে সঙ্গে এটা কিন্তু উইকনেস দেখিয়ে আবার নিচে চলে আসে। তো অ্যাটলিস্ট আমি কালকে কিনেছিলাম, তারপরে কিন্তু এখানে ভালোই একটা জাম্প দিয়েছিল। এবং আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ভলিউমটা দেখুন, এই ভলিউমটা কিন্তু এই জায়গায় মোটামুটি কাছাকাছি এই জায়গাগুলোতে খুব একটা নেই দেখা যাচ্ছে, এখানে যে ভলিউম ক্যান্ডেল যেভাবে তৈরি হয়েছে। এনিওয়ে দেখা যায় এই স্টকে কী হয়। আমি মনে করি এটা যথেষ্ট ভালো স্টক, এবং কেন ভালো স্টক সেটা একটু দেখে নেব। ঠিক আছে, যথার্থ এখানে P30 এটা এই মুহূর্তে হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু এক্ষুনি জাস্ট আপনার আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 3 বছর বা 5 বছরে সে ধরনের কোনো রকেট কিন্তু দেয়নি, এর মধ্যে একটা যথেষ্ট ভালো রকমের স্কোপ আছে। এই ধরনের জিনিসগুলো, এই যে ইনক্রিজড, এগুলো কিছুই না। ওকে, রিডিউস ডেপ্ট, দিস ইজ অ্যাট্রাকটিভ, ভেরি অ্যাট্রাকটিভ, আর দিস ইজ ওকে। ওকে, কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট সেখানে আমরা আসছি, সেটা হচ্ছে এই যে হচ্ছে যথার্থ হসপিটাল। ঠিক আছে, এর পিটা কত দেখাচ্ছে হচ্ছে 30। আমাদের মনে হচ্ছিল যে 30 পিটা একটু বেশি পি হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট আপনি বাকি এর যে পিয়ার গ্রুপ, মানে এটা তো হসপিটাল, যথার্থ হসপিটাল গ্রুপের বাকি দেখুন, অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, ফর্টিস, গ্লোবাল হেলথ, ডক্টর লাল প্যাথ, এটা যদিও হেলথ কেয়ার নয়। ওকে, নারায়ণ হৃদয়ালয়। ওকে, তো এখানে আমরা একমাত্র কম্পিটিটর হিসেবে একজনকেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নারায়ণ হৃদয়ালয়। ঠিক আছে, এর পিটা হচ্ছে কাছাকাছি 30। ঠিক আছে, কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যেটা লক্ষ্য করতেই হবে, সেটা হচ্ছে এর প্রাইস টু বুক ভ্যালুটা কত। এটা হচ্ছে 446 আর এটা হচ্ছে 102, 4-এর একটু বেশি হবে, 4 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এখন আপনার পছন্দ হতে পারে যে নারায়ণ হৃদয়ালয় কেন পছন্দ হতে পারে, কারণ এর পিটা সেম কিন্তু আরও সিটা কিন্তু বেশি। ঠিক আছে, এটা হচ্ছে মানে 3% মতো বেশি। তাহলে কি আমার নারায়ণ হৃদয়ালয়টাই বেটার হতো? হ্যাঁ, নারায়ণ হৃদয়ালয় খারাপ নয়, আমি জাস্ট এটা ক্লিক করছি। নারায়ণ হৃদয়ালয় কোনোভাবেই খারাপ স্টক নয়, কিন্তু সব কিছু ঠিক আছে। ওকে, আমরা দেখলাম সেখানে আরও সি মোটামুটি এর 26, ওর ওই 23, আর পিটা কাছাকাছি। একটা জিনিস যেটা দেখুন, সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। প্রাইসটা হচ্ছে 1178, বুক ভ্যালুটা হচ্ছে মাত্র 141। এটা প্রায় 8 গুণেরও বেশি, যেটা আমাদের যথার্থের ক্ষেত্রে কেবলমাত্র 4 বুক ভ্যালুতে আমরা স্টকটাকে পেয়ে যাচ্ছি, এটা 4 বুক ভ্যালুতে। ঠিক আছে, তো সেই দিক থেকে যথার্থ আমার মতে একটা ভালো পিক হতে পারে। ঠিক আছে, সেই ভেবেই আমি কিন্তু যথার্থ হসপিটালের স্টকটা কিনেছি। ওকে, কী হবে সেটা পরে দেখার। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।